বেশ। প্রথমে অরিত্র সাহা, আর ইউ রেডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, রেডি স্যার। বেশ, আপনার সম্পর্কে বলুন। নমস্কার স্যার, আমার নাম অরিত্র সাহা। আমি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বারোবিশা গ্রাম থেকে আসছি। আমি আমার মাধ্যমিক শিক্ষা কমপ্লিট করেছি 2019 সালে বারোবিশা হাই স্কুল থেকে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাও কমপ্লিট করেছি 2021 সালে বারোবিশা হাই স্কুল থেকে। এবং তার পরবর্তীতে আমি 2022 থেকে 24 সেশনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি সিস্টার নিবেদিতা ডিএলএড ট্রেনিং ইনস্টিটিউট থেকে। এবং আমার হবি হচ্ছে আমি অনুগল্প শোনাতে প্রচন্ড ভালোবাসি, এবং বাচ্চাদেরকে আমি অনুগল্পের মাধ্যমে পড়াতে খুব ভালোবাসি। আচ্ছা, আপনি যে কলেজ থেকে ডিএলএড কমপ্লিট করেছেন সেই কলেজে বর্তমান প্রিন্সিপাল কে রয়েছেন? স্যার, সে কলেজের বর্তমান প্রিন্সিপাল রয়েছেন প্রণব দে মহাশয়। আচ্ছা, আর এইচএস কোন স্কুল থেকে করেছেন? স্যার, এইচএস পাস? এইচএস আমি পড়েছি বারোবিশা হাই স্কুল থেকে। আচ্ছা, সেই স্কুলের প্রধান হেডমাস্টার কে রয়েছেন? সেই স্কুলের প্রধান হেডমাস্টার মশাই রয়েছেন এই মুহূর্তে বিমল বসুমাতা মহাশয়। আচ্ছা, আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি যেন? স্যার, আমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বাড়ি। আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ারের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। স্যার, আলিপুরদুয়ারের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে আহ, আহ, শ্রী মানে শ্রীযুক্ত জ্যোতির্ময় রায় মহাশয়। উনি আলিপুরদুয়ারের একজন মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে সময় 1942-এ আগস্ট আন্দোলন বা আহ, ভারত ছাড় আন্দোলন হয়েছিল। ওই হুম। সময় তিনি এই এলাকাটাতে মানে সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা পালন বেশ। করেছিলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতিকালে একটি যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য একটি স্কিম চালু করেছেন, সেটার নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, অবশ্যই। সেটির নাম হচ্ছে যুব সাথী স্কিম। আচ্ছা, যুবসাথী এবং প্রকল্পের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা বলুন। স্যার, যুবসাথী প্রকল্পের একটা দুটি সুবিধা হচ্ছে, প্রথমত এটি বেকারদেরকে একটা অর্থনৈতিকভাবে একটা সাহায্য প্রদান করে, যাতে এই মানে বেশিরভাগ বেকাররাই তো যুবক, তো সেক্ষেত্রে তারা তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা অর্থের প্রয়োজন হয়, বা বেশ কিছু পরীক্ষা অ্যাপ্লাইয়ের জন্য অর্থের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এর মাধ্যমে তারা এই ক্ষেত্রে ফর্ম ফিল আপটাকে সাপোর্ট করতে পারে এই অর্থের মাধ্যমে। আবার আর এর অসুবিধা হচ্ছে যে যে পরিমাণ অর্থটা বরাদ্দ করা হয়েছে, সে পরিমাণ অর্থটা মানে 1,500 টাকা। তো সেক্ষেত্রে সেটা মানে একজন ব্যক্তির ক্ষেত্রে সংসার চালানো সেটার মাধ্যমে সম্ভব নয়। এবং অন্য একটি ব্যাপার হচ্ছে, এর মাধ্যমে মানে মানুষের অনেক ক্ষেত্রে হতে পারে কি, কাজ করার যে ইচ্ছেটা সেটা হারিয়ে ফেলে। কারণ অর্থ যেহেতু তারা মানে বাড়িতে বসে বসে পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হতে পারে যে তাদের পরিশ্রম করার মানসিকতাটা এক্ষেত্রে কমে যেতে পারে। আচ্ছা, আপনি যে বললেন অনুগল্পের মাধ্যমে শিশুদের শেখাবেন, একটি যে কোনো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে কোনো একটি টপিক আপনি বলুন তো কিভাবে পড়াবেন? স্যার, এটা কি আমি বোর্ডে পড়িয়ে দেখাবো, না এখানে না, মানে আপনি এমনি একটু বলুন, কে জিজ্ঞেস করো কেন। স্যার? হ্যাঁ স্যার। স্যার, আমি একটি যুক্ত বর্ণের যে ধারণাটা রয়েছে সেটা বাচ্চাদেরকে এইভাবে অনুগল্পের মাধ্যমে আমি পড়াবো, যে ধরুন গল্প এই শব্দটা রয়েছে, তো আমি বলবো যে গ ল প, এই তিনজন বন্ধু, এই তিনজন বন্ধু বনের রাস্তায় হাঁটতে গেল। এবার গ ল প যখন হেঁটে হেঁটে যাচ্ছে, তো তখন হলোটা কি, যে ল যে বর্ণটি রয়েছে সে বর্ণটির পায়ে ব্যথা শুরু হলো। তো সে তখন প বর্ণটিকে বলল যে আমি তো আর হাঁটতে পারছি না, তো আমি আর যেতে পারবো না। তখন প বর্ণটি বলল আমি তো একটু শক্তিশালী রয়েছি, তো আপনি আমার মানে তুমি আমার পিঠে চড়ে যাও। তো ল এভাবে এভাবে করলোটা কি, পয়ের পিঠে মানে চড়ে গেল। ওকে, স্টপ আর গ স্টপ যে বর্ণটা স্টপ ছিল। স্টপ। হুম। আচ্ছা, আপনি বলুন যে প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড প্রদান এবং নম্বর প্রদান, এই দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি বেশি যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় এবং কেন মনে হয়? স্যার, আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড প্রদান যে পদ্ধতিটি রয়েছে সেটি বেশি যুক্তিযুক্ত। কারণ গ্রেড প্রদানের মাধ্যমে যেটা হতে পারে, প্রথমত একটি বাচ্চাকে ধরুন 40 নম্বরের একটা এক্সাম হলো, সেখানে একটা বাচ্চা 35 পেলো, আরেকজন 25 নম্বর পেলো। সেক্ষেত্রে নম্বর দিয়ে কিন্তু আমরা সব দিকটা বিচার করতে পারি না একটা স্টুডেন্টের। হতে পারে সে বাচ্চাটি আরো অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তার ভালো মানে দিক রয়েছে, কিন্তু নম্বর দিয়ে সেটা প্রতিফলিত হয় না, তাতে তার একটা মন খারাপ লাগা হতে পারে।
কিন্তু গ্রেড দিয়ে যদি আমরা তাকে মানে অন্তর্ভুক্ত করি, তাহলে হয়তো সেই বাচ্চাটাও এ পেলো, আর যে বাচ্চাটা 25 পেয়েছে সে বাচ্চাটাও এ পেলো। তাতে কি হবে, তাদের কিন্তু মনে সে বৈষম্যটা তৈরি হবে না এবং খারাপ লাগাটা কম হবে। আর দ্বিতীয়ত সেক্ষেত্রে বাচ্চা দুটোকে আমরা একই গ্রেডে অন্তর্ভুক্ত করতে পারবো। তার মাধ্যমে হবেটা কি, যে আমাদের গ্রুপিং করতে সুবিধা হবে, যে এ এ গ্রেড পেয়েছে, এ বি গ্রেড পেয়েছে, ওকে তার মাধ্যমে, হ্যাঁ, ওকে তার স্টপ। মাধ্যমে গ্রুপিং করতে সুবিধা হবে। দেখুন আপনার ডেপথ অফ নলেজ খুব ভালো রয়েছে এবং এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাকরণ সেটাও খুব ভালো। তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো হয়েছে, 4.5, 4.5। ঠিক আছে, 4.5 প্লাস, 4.5 প্লাস। ঠিক আছে, নেক্সট। স্যার আসবো? আসুন, বসুন। নমস্কার স্যার। বেশ, আপনার সম্পর্কে বলুন, কোথা থেকে আসছেন, কি নাম? হ্যাঁ স্যার, আমার নাম জয়শ্রী মাউর। আমি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চকতারিণী গ্রাম থেকে আসছি। আমি 2009 সালে মাধ্যমিক, 2011 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। 2011-14 শিক্ষাবর্ষে আমি বাংলা বিভাগে স্নাতক ডিগ্রিটি অর্জন করি। ছোটবেলা থেকে ইচ্ছা শিক্ষিকা হওয়া, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমি 2016-18 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। এবং ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। এছাড়া আমার ভালো লাগার বিষয় হলো হাতের কাজ। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আপনি যে প্রাথমিকের একজন শিক্ষিকা হতে চাইছেন, তো সমাজে তো অনেক ধরনের চাকরি রয়েছে, তো সেগুলো না করে বা সেদিকে আপনি না গিয়ে প্রাথমিকেরই একজন শিক্ষিকা কেন হতে চাইছেন না? মানে ইন্টারেস্ট কেন একজন শিক্ষিকা হওয়ার প্রতি আপনার? হ্যাঁ স্যার, আমাকে পড়তে ভালো লাগে এবং অনেক কিছু জানতে ভালো লাগে। একমাত্র শিক্ষকতা পেশার মধ্যে থাকলেই আমি সারা জীবন নিজেকে মানে পড়ার সাথে নিজেকে যুক্ত রাখতে পারবো এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো। স্যার, সেই জন্য আমাকে শিক্ষিকা হতে বা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে স্যার। আচ্ছা, আর কি কোনো কারণ আছে বলে আপনার মনে হয় না? শুধু কি আপনি হ্যাঁ স্যার, সে তো আপনি অন্যান্য কাজ করলেও সেই সমস্ত কাজের ফাঁকে আপনি যে অবসর সময় পাবেন, সেক্ষেত্রে তো আপনি পড়াশোনা করতে পারেন। স্যার সময় পাবো, কিন্তু বাচ্চাদের সাথে শেখা বা বাচ্চাদের সঙ্গে প্রতিনিয়ত আমি সেটা শিখতে পারবো স্যার। অন্য পেশার মধ্যে গেলে আমি মানে এই যে শেখাটা হুম। প্রতিনিয়ত, এই জিনিসটা আমি স্যার পাবো না। নিজে আচ্ছা, পড়তে পারবো ঠিক আছে, কিন্তু আপনি আরেকটা বললেন যে বাচ্চাদের সঙ্গে আপনার মানে পড়াতে ভালো লাগে বা মিশতে ভালো লাগে। এখন যদি আপনি ব্যাংকে বা অন্য কিছু চাকরি করেন, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের, তো আপনি ছুটির দিনে বা অবসর সময়ে তো আপনি বাড়িতে 10টি ছেলে নিয়ে পড়াতে পারেন বিনামূল্যে। তো সেক্ষেত্রেও তো আপনি শিশুদেরকে পাচ্ছেন। তাহলে অসুবিধা কোথায়? কেন আপনি শিক্ষিকা হতে চাইছেন? হ্যাঁ স্যার, সেখানেও আমি পাবো, কিন্তু সেটা স্যার আমি তাদের সাথে পুরো সময় দিতে পারবো না। যেহেতু আমি একজন মা, তো আমি বাচ্চাদের শেখাই বা বাচ্চারা আমাকে ভালোবাসে, তো সেই ভালোবাসার জায়গাটা স্যার আমি ওই একদিনে বাচ্চাদের কাছে মন জয় করতে পারবো না স্যার। আচ্ছা, আপনি বলুন সেক্ষেত্রে যে যদি বিদ্যালয়ে প্রথম দিন হয়তো আপনি যোগদান করলেন। তো বিদ্যালয়ে প্রথম দিন যোগদান করেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি কিভাবে মন জয় করবেন? হ্যাঁ স্যার, প্রথমে গিয়ে আমি তাদের প্রত্যেকের নাম জিজ্ঞাসা করব এবং তাদের যে ভালো লাগার কি বিষয়, সেই বিষয়গুলো আমি জানবো এবং তাদের মধ্যে আমি একটু গল্প করব বা তারা যে জিনিসগুলোকে ভালোবাসে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু তাদের সাথে মজা করব। সেই ভালোবাসার থেকে আমি তাদের মন জয় করার চেষ্টা করব। আচ্ছা, আপনি বন্ধুত্ব বলুন তো শুনে। ক্লাস 4-এ কতগুলো বই রয়েছে? হ্যাঁ স্যার, ক্লাস 4-এ 8টি বই আছে স্যার। কি কি নাম বলুন দেখি? পাতাবাহার, ভাষাপাঠ, বাটারফ্লাই, উইংস, আমাদের পরিবেশ, স্বাস্থ্য সারী জগৎবাড়ি আচ্ছা, এবং চতুর্থ শ্রেণীর যে আমার গণিত যেটা রয়েছে, এটার অলঙ্করণ এবং প্রচ্ছদ কে করেছেন? চতুর্থ শ্রেণীর গণিত বইটি প্রচ্ছদ অলঙ্করণ করেছেন উম, শঙ্খ ঘোষ মহাশয়। না, এটা একটু ভুল বললেন, আপনি ঠিকঠাক বলুন মনে করে। এটা হচ্ছে সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ভাষাপাঠ বইটির অলঙ্করণ কে করেছেন? ভাষাপাঠ বইটির স্যার ক্লাস 5-এর বলছেন না ক্লাস ক্লাস 4-এর। 4-এর? ক্লাস 4-এর ভাষাপাঠ। স্যার এটি আমার সঠিক মনে পড়ছে না, তবে আমি পড়েছি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। বেশ। আচ্ছা, ভাষা বলতে আপনি কি বোঝেন? ভাষা বলতে মুখ থেকে উচ্চারিত শব্দ, যেগুলো উম, আমাদের মুখ থেকে উচ্চারিত হয়, সেগুলোকেই আমরা যখন গুছিয়ে বলি সেটাই হয় ভাষা স্যার।
আচ্ছা, গুছিয়ে যে কোনো মুখ থেকে উচ্চারিত শব্দ বললে কি ভাষা হবে? তাহলে আমি বললাম ডিং ডং জলপান, এটা তো আমাদের মুখ থেকে উচ্চারিত শব্দ হলো, এবং আমি একটু গুছিয়েই বললাম ধরুন, তাহলে কি এটা ভাষা হবে? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে কি এটাকে আপনি ভাষা বলবেন? স্যার আপনি কিছু বুঝতে পারলেন এটার মানে? না স্যার, বুঝতে পারি না। তাহলে মানে কিন্তু ভাষা হতে গেলে কি হবে? মনের ভাব যাতে প্রকাশ করা যায়, মানেটা যাতে বোঝা যায়। তাহলে আমরা বলবো যে আমাদের মুখ থেকে উচ্চারিত শব্দ বা শব্দ সমষ্টি যার দ্বারা একটি নির্দিষ্ট মানে বোঝায়, তাকে আমরা ভাষা বলি। মনে হ্যাঁ, প্রকাশ করে শুধু যে ওই মানুষের ভাষা। মুখ থেকে উচ্চারিত শব্দ তা নয়, পশু পাখিদের ডাকও ভাষা হতে পারে। একদম স্যার। কিন্তু পশু পাখিরা কিন্তু তাদের মনের ভাব বুঝতে পারে, তাদের যে আওয়াজ, সে আওয়াজের মাধ্যমে বা ডাকের মাধ্যমে। সুতরাং সেটাও একটা ভাষা। আর ভাষা যে সবসময় মুখে উচ্চারিত হবে তাই নয়, অঙ্গভঙ্গির মাধ্যমেও কিন্তু মানুষের মনের ভাব প্রকাশ করা যায়, যেমন সাইন ল্যাঙ্গুয়েজ। তো সেটাও কিন্তু একটা ভাষার মধ্যে পড়ছে। ঠিক আছে? বেশ, আপনার ডেপথ অফ নলেজ আর একটু বাড়াতে হবে। এক্সপ্লেনেশন বেশ মোটামুটি ভালোই রয়েছে, খুব একটা খারাপ নেই। আপনার আজকের কোর্স হচ্ছে 3.5। হ্যাঁ, আপনাকে ওই বইগুলোর নাম জেনে যেতে হবে খুব সুন্দরভাবে, এবং আমার ইন্টারভিউ বুস্টার বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো খুব সুন্দরভাবে, বা অন্য বাজার চলতি বইও পেয়ে যাবেন আশা করি, বা সংগ্রহ করে নেবেন। এই বিষয়গুলো একটু জেনে যাবেন, হ্যাঁ, ডিটেলস। নেক্সট। হ্যাঁ স্যার, পড়েছি অনেকবার, কিন্তু যেন এলোমেলো করে ফেলি হ্যাঁ, যে পড়ি। বারবার ওটা লিখতে হবে খাতায়, তাহলে মুখস্থ হয়ে যাবে। বারবার খাতায় লিখতে হবে, তাহলে মুখস্থ হবে মোটামুটি। নেক্সট। ঠিক আছে। হ্যাঁ, এমনি মানে বলার ভঙ্গি বা হ্যাঁ, ভয় এমনি টয় এমনি পাচ্ছি। সব ঠিক আছে, তবে ডেপথ অফ নলেজ একটু বাড়াতে হবে, আর এক্সপ্লেনেশন করার মানে ব্যাখ্যা করার দক্ষতা আরেকটু বাড়াতে হবে। বেশ, আপনার নিজের সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম এমএসটি রেহেনা খাতুন। আমি মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত বালিপুর গ্রাম থেকে আসছি। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে শিক্ষা বিজ্ঞান নিয়ে স্নাতক সম্পূর্ণ করি। 2017-19 বর্ষে আমি আমার প্রাথমিক শিক্ষক শিখন সম্পন্ন করি। বর্তমানে আমি এখন একটা বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসাবে কাজ করি। তার সাথে সাথে আমি যেটুকু অবসর সময় পাই আমার বাড়ির পাশে কিচেন গার্ডেন করি স্যার। ওকে, আপনি বলুন যে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? স্যার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সেটাই যেখানে আমাদের সমাজের আহ, আহ, উঁচু নিচু, আহ, কালো ফর্সা কিংবা আমাদের যে ব্যতিক্রম শিশু রয়েছে, সমাজ থেকে উঠে আসা প্রত্যেকটা শিশুকে যে শিক্ষা দেওয়া হয় এক ছাদের তলায়, সেটাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কি শারীরিক প্রতিবন্ধী শিশুরা থাকতে পারে বা শিক্ষার্থীরা থাকতে পারে? হ্যাঁ স্যার, থাকতে পারে, তবে যদি বেশি মাত্রায় শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে তবে তার জন্য বিশেষ শিক্ষা বেশ, ব্যবস্থা করা হয় এবার স্যার। একটি সাধারণ ক্লাসরুমের মধ্যে যেখানে সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে একজন দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে আপনি কিভাবে ক্লাস 4 বা ক্লাস 3-র কোনো বিষয় শেখাবেন একই স্যার, সঙ্গে? যারা দৃষ্টি প্রতিবন্ধী যদি শিশু থাকে তবে তাকে আমি স্পর্শের মাধ্যমে শিখাবো স্যার। শ্রবণ প্রতিবন্ধী যদি থাকে তবে তাকে আমি ইশারা বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেশ, শিখাবো আপনি স্যার। এবার ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যে কোনো সাবজেক্টে যে কোনো একটা টপিক আপনি বলুন, কিভাবে একজন শারীরিক প্রতিবন্ধী সেই সঙ্গে একজন সাধারণ শিক্ষার্থীকে শেখাবেন যে কোনো টপিক। স্যার, যেমন আমি যদি যোগ শিখাই, ক্লাস 1-2 যাই হোক, যদি আমি যোগ শিখাই তবে তাদের যেমন মাটির তৈরি যে গুলি কিংবা কলম কিংবা রুল আমি ক্লাসে যেটাই পাবো স্যার, সেটা নিয়ে আহ, যারা দেখতে পাচ্ছে তারা তো সেটা বুঝতেই পারছে, এবং যে শিক্ষার্থী আমার দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাকে স্পর্শের মাধ্যমে, যেখানে দেখো 4টে রুল রয়েছে আর আরেক জায়গায় দেখো 3টে রুল রয়েছে, তবে এই দুটোকে যদি আমি একসাথে যোগ করি তবে কটা হবে জানো? তবে 7টা হয়ে যাবে। এই যে আমরা এক জায়গায় করলাম সেটা হচ্ছে যোগ। তো এইভাবে স্যার আমি দৃষ্টি প্রতিবন্ধী এবং সাধারণ শিশুকে শিক্ষা দিতে আচ্ছা, পারবো। দৃষ্টি প্রতিবন্ধী বলছেন স্পর্শ করে দেখবে রুলগুলো, তাই তো? স্পর্শ করে হুম, স্পর্শ করবে স্যার যে বেশ। দৃষ্টি প্রতিবন্ধী।
আচ্ছা, ঠিক আছে, আপনি লাস্ট একটা কোশ্চেন বলুন যে বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝেন এবং বুনিয়াদী শিক্ষার জনক কে? স্যার, বুনিয়াদী শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যেখানে আমরা শিশু শিক্ষার্থীদের তাদের ভিতটা গড়ে তুলি, আহ, যাতে তারা আহ, যে আহ, অক্ষরগত জ্ঞান তার সাথে সাথে যে ব্যবহারিক কাজ, হাতে কলমে যে কাজ রয়েছে, যেটার মধ্য দিয়ে আমরা শিশুদের আহ, ব্যবহারিক, যাতে তারা ভবিষ্যতে রুজি রোজগার করে খেতে পারে এবং হুম। তাদের জ্ঞান ভান্ডারও বৃদ্ধি হয়, মানে সেটাকে পুঁথিগত বলা হয়। শিক্ষার পাশাপাশি মানে কর্মশিক্ষারও জ্ঞান দেওয়া, তাই তো? এবং সেটা হাতে হ্যাঁ, কলমে। বেশ, এই হাতে কলমে। এবার এটা এটা জনক কে হচ্ছে বলুন বুনিয়াদী শিক্ষার? ওই বুনিয়াদী শিক্ষার জনক হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী স্যার। বেশ, বুনিয়াদী শিক্ষাকে আরেকটি নামে ডাকা হয়, বলুন তো কি নামে? নয়াতালিম শিক্ষা। নৈতালিম শিক্ষা। ভেরি গুড। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বুনিয়াদী শিক্ষাকে নৈতালিম শিক্ষা কেন বলা হচ্ছে? স্যার, বুনিয়াদী শিক্ষাকে নয়াতালিম শিক্ষা বলা হয় কারণ এখানে যেহেতু হাতে কলমে কাজের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভবিষ্যতে রুজি রোজগারের পথটা তাদের সামনে তুলে ধরা হয়, আচ্ছা, সেই জন্য আপনি বলুন তো যে 3H ফর্মুলা কি? 3H। 3H। 3H বলতে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। নো, নো, নো। স্যার, বেশ, তবে এই মুহূর্তে আমি এটা ঠিক আছে। জানি না স্যার, হ্যাঁ, জেনে দেখুন নেব। আপনার 4+, আপনাকে আরেকটু ডেপথ অফ নলেজ বাড়াতে হবে। আর কিছু কিছু এক্সপ্লেনেশন খুব সংক্ষেপে করে দিলেন বা ঠিকঠাকভাবে বলতেই পারলেন না, যেমন বুনিয়াদী শিক্ষার কনসেপ্টটা ঠিকঠাক আপনি বলতে পারলেন না। তো এইগুলো আপনাকে, বা ইনক্লুসিভ এডুকেশনটা আরেকটু বলা যেত, যেমন যেখানে দৃষ্টি প্রতিবন্ধী, অতি প্রতিভাবান শিশু, সৃজনশীল শিশু, বুদ্ধিদীপ্ত শিশু, সাধারণ শিশু, সমস্ত শিশুকেই যে শ্রেণীকক্ষের মধ্যে পাঠদান করা হয় সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এইভাবে ব্যাখ্যাটা আরও বাড়াতে হবে এবং ব্যাখ্যার মধ্যে মেন পয়েন্টগুলো রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আশা করি সময় ওকে আছে, স্যার। ইমপ্রুভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে মমতাময়ী মণ্ডল। আর ইউ রেডি ম্যাডাম? বেশ, আপনার সম্পর্কে বলুন। স্যার, আমি মৌসুমী মন্ডল। আমি বাঁকুড়া জেলার কাতনা থানার জাতিবাড়ি গ্রাম থেকে আসছি। আমি 2006 সালে মাধ্যমিক, ওকে, স্টপ। 2008 সালে ঠিক উচ্চ আছে, এগুলো মাধ্যমিক। ঠিক আছে, এতটা বলতে হবে না ডিটেল স্যার। এখন আপনি বলুন যে আপনি একজন শিক্ষিকা হিসাবে কিভাবে শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলবেন? স্যার, আমি তাদেরকে মানে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য তাদেরকে প্রথমেই কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা আগে, সামাজিক নীতিবোধ আগে তাদেরকে শেখাবো। তারপর তাদেরকে আমি গল্পের মাধ্যমেও শেখাতে পারি, বা কিছু নীতিবোধক গল্পের মাধ্যমে তাদেরকে যে কোনটা করা উচিত নয় বা কোনটা করা ঠিক সেগুলো শেখাতে পারি। হুম। তারপর যে বিভিন্ন মনীষী আছে তাদের গল্প বলে তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। বেশ, ঠিক আছে। এখন আপনি বলুন যে শিশু শ্রম আইন কি? এই আইনে কি বলা হয়েছে, মূল বক্তব্য কি শিশু শ্রম আইনের? শিশু শ্রম আইনে বলা হয়েছে যে স্যার, 6 থেকে 14 বছরের মানে শিশুকে মানে কাজ না করে তাদেরকে বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে বাধ্যতামূলক ভাবে, অবৈতনিক ও বাধ্যতামূলক ভাবে। হুম। আর যদি বিদ্যালয়ে ভর্তি না করে কাজ করতে দেওয়া হয় বা কোনো ফ্যাক্টরিতে লাগানো যায় তাহলে কি হবে? সেটা স্যার আইনত তো দণ্ডনীয় শিশু শ্রম। হুম। মানে 14 বছরের কম হলে তাকে কোনোভাবে কোনো কারখানায় বা কোনো জায়গায় কাজ করতে হ্যাঁ, দেওয়া কোন যাবে না, সেটা একটা কারখানা বা অপরাধ কোন এবং তার জায়গাতে তাকে শাস্তিযোগ্য কাজে অপরাধ। লাগাতে। সেটা হ্যাঁ, গার্জিয়ানেরও হতে পারে বা যে ফ্যাক্টরিতে কাজ করবে সেই ফ্যাক্টরির মালিকেরও হতে হ্যাঁ, পারে। তারও হতে পারে। হুম। বেশ, ঠিক আছে। এবার বলুন কয়হস্যি কি আর কয়দীর্ঘী কি, এই দুটি বানানের মধ্যে কি কোনো পার্থক্য আছে, বানানোর অর্থগত? উম, হ্যাঁ স্যার, বলুন। অর্থগত পার্থক্য আছে। হ্যাঁ স্যার, এটা মানে কয় দীর্ঘী কি আর কয়রস্যি কি, মানে যদি আমি মানে কাউকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি, যে যে উত্তরটা মানে তোমার নাম কি, সে তখন একটা মানে পূর্ণ বাক্যে উত্তর দিবে, তখন হবে কয়রস্যি কি। আর যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হবে, যে তুমি কোথাও যাবে কি বা তুমি খাবে কি, তখন স্যার যে উত্তরটা হবে হ্যাঁ বা নাই হবে, তখন আমরা কয় দীর্ঘী কি ব্যবহার করি। আপনি পুরো উল্টোটা বলে দিলেন ম্যাডাম, পুরো উল্টোটা উল্টোটা বললেন। পুরো উল্টো বললেন আপনি, যেটা
যখন আমরা হ্যাঁ বা নাতে উত্তর পাবো তখন কয়ে হচ্ছে কি হবে। আর যখন আমরা হ্যাঁ বা নাতে উত্তর না স্যার পেয়ে একটা পূর্ণ বাক্যে উত্তর পাবো কোনো প্রশ্নের, তখন সেই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কয়ে দীর্ঘী কি ব্যবহার করব। বেশ, পিপিপি মডেল বলুন, এর ফুল ফর্ম কি? পিপি মডেল, হুম স্যার পিকক মডেল। নো, ভালোভাবে বলুন, ভাবনা চিন্তা করে। পিপিপি মডেল হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, মানে সরকারি যেমন সরকারের সঙ্গে বা বোর্ডের সঙ্গে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো রয়েছে তাদের যে পার্টনারশিপ, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেমন বেসরকারি স্কুলগুলো রয়েছে বিশেষভাবে। বেশ, আপনার দেখুন ডেপথ অফ নলেজ বাড়াতে হবে, আরও বিষয়গুলো জানতে হবে, আর ব্যাখ্যা মোটামুটি করতে পারছেন, তবে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করতে পারলে আরও ভালো হয়। 3.5। নেক্সট, নাসিমা খাতুন। আচ্ছা, আপনার নামের সার্থকতা বলুন। স্যার, নাসিমা শব্দের অর্থ হলো সকালবেলা ঠান্ডা হাওয়া। আর আচ্ছা, স্যার, আমার দিদা মারা যাওয়ার পরে আমি হয়েছিলাম, তো আমার মা বলেছিল যে আমার মেয়ে হয়ে মাকে ফিরে পেয়েছি, এবং আমার মায়ের নাকি মন প্রাণ সব ঠান্ডা হাওয়ার মতো জুড়িয়ে গেছে। বাহ, এটাই স্যার আমার নামের সার্থকতা, এবং আমি আমার বাবা মায়ের মন প্রাণকে স্যার সত্যি জুড়িয়েও দিই তাদের সেবা করার মাধ্যমে, খুব তাদের ভালো। মন জুড়িয়েছে। বিদ্যালয়ে গিয়ে শিশুদের সেবা কিভাবে করবেন? অবশ্যই স্যার, আমি যে বিদ্যালয়ে যাব, অবশ্যই বিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা আমার নিজের পুত্র সন্তান সমস্যার পুত্র বা কন্যা সন্তান সমান। তো আমি অবশ্যই তাদের যতটা অভিভাবকের মতো যত্নশীল হয়ে যতটা প্রয়োজন তাদের সেবার মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটাবো। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেন দেখি। স্যার, আমি বিদ্যালয়ের সময় মতো প্রবেশ করব, যেহেতু শিক্ষার্থীদের সম্পূর্ণ, তারা যখন বিদ্যালয়ে প্রবেশ করে তাদের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব থাকে একজন শিক্ষক বা শিক্ষিকার হাতে। আমি প্রথমত বিদ্যালয়ের সময় মতো প্রবেশ করে তাদের সুরক্ষার দায়িত্বটি পালন করব, যাতে করে তারা সুরক্ষিত থাকে, এবং আমি পাঠও সুন্দরভাবে উপস্থাপন করব, যাতে করে তাদের পাঠ বোধগম্য হয়, এবং তাদের নৈতিক চরিত্রাবলী বা মূল্যবোধের বিকাশ ঘটে। সে ধরনের নানা রকম গল্পের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তাদের আমি এই মূল্যবোধ গড়ে তুলবো। এইভাবেই স্যার আমি তাদের সর্বাঙ্গীন ওকে, বিকাশ সাধন ঘটাবো, এবং এবার এইভাবে আপনি বলুন, স্কুল মাদার বলতে আপনি কি বোঝেন? জানা আছে কিছু স্কুল দুঃখিত মাদার স্যার, এই সম্পর্কে? টার্মটি আমার জানা নেই। দুঃখিত স্যার, এই টার্মটি আমার জানা নেই। জানা নেই। বেশ, তাহলে আপনি বলুন যে আপনি কি যে ডিএলএড করেছেন সেই ডিএলএড এর ফুল ফর্ম বলুন দেখি। স্যার, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ওকে, আচ্ছা, এই যে এলিমেন্টারি ওয়ার্ডটি আপনি বললেন, এটির মানে কি ব্যাখ্যা করতে পারবেন একটু? স্যার, এলিমেন্টারি মানে হচ্ছে প্রারম্ভিক, যেটা প্রারম্ভিক, 6 বেশ। থেকে 14 বছর বয়সী। 6 থেকে 14 বছর। কোন 14 ক্লাস থেকে বছর কোন বয়সী ক্লাস? যে কোন বাধ্যতামূলক ক্লাস শিক্ষা। থেকে কোন ক্লাস পর্যন্ত বলুন? স্যার, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। ভেরি গুড। লাস্ট কোশ্চেন, ইচ অন টিচ অন সম্পর্কে আপনার ধারণাটি ব্যক্ত করুন, বা ইচ অন টিচ অন বলতে আপনি কি বোঝেন? জানা আছে? স্যার, এই মুহূর্তে আমার তো মনে পড়ছে বেশ, না ঠিক স্যার। আছে। দেখুন, আপনাকে অনেক ইনফরমেশন জানতে হবে, ডেপথ অফ নলেজ আরও বাড়াতে হবে, হ্যাঁ, ডেপথ অফ নলেজ আরও বাড়াতে হবে বিষয়গুলো। আর এক্সপ্লেনেশন বেশ ভালোই করতে পারছেন, খারাপ হচ্ছে না, তবে ডেপথ অফ নলেজ আরও বাড়াতে হবে, বিষয়গুলো আরও ডিটেলসে জানতে হবে। 3.5 আপনার। একটা বলে দেই, যেটা পারলেন না, স্কুল মাদার। স্কুল মাদার হচ্ছে যে যখন আমাদের হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে রাজীব গান্ধীর আমলে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি চালু হয়, তখন অপারেশন ব্ল্যাকবোর্ড নামে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছিল সারা দেশ জুড়ে, এবং সেই কর্মসূচিতে বলা হয়েছিল যে একটি প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই একজন করে মহিলা শিক্ষিকা থাকতে হবে। তার কারণ কি? কারণ এই মহিলা শিক্ষিকা এবং একটি পুরুষ শিক্ষিকা মিনিমাম থাকবে, এবং এই মহিলা শিক্ষিকা শিশুদেরকে পুত্র এবং কন্যা স্নেহে খুব ভালোভাবে শিক্ষাদান করবে, এবং শিশুদের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা বা সমস্যা বা অসুবিধাগুলো রয়েছে সেগুলো সে মায়ের মতো স্নেহ দিয়ে পুরো বিষয়টা বুঝবে এবং সমাধান করবে। এই যে একজন মহিলা শিক্ষিকা, এই মহিলা শিক্ষিকাকেই তখন স্কুল মাদার বা গুরুমা নামকরণ করা হয়েছিল। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? স্যার আরেকবার আর বলুন। রিচুয়ালটা তো জানতাম, কিন্তু মনে পড়ছে না। হুম, আরেকবার বলছি যে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 সালে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়েছিল। সেই অপারেশন ব্ল্যাকবোর্ডের একটি অংশ হচ্ছে বা একটি টার্ম হচ্ছে স্কুল মাদার। স্কুল মাদার বলতে সেই মহিলা শিক্ষিকাকে বোঝানো হয়েছে যে মহিলা শিক্ষিকা অবশ্যই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে মহিলা শিক্ষিকা থাকবে, যাকে স্কুল মাদার বলা হচ্ছে, এবং এই মহিলা শিক্ষিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, শিশুদের সুযোগ সুবিধা অসুবিধা সমস্ত দেখবেন, তিনি শিশুদের পুত্র বা কন্যা স্নেহে মানুষ করবেন, এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে তিনি প্রধান ভূমিকা বা
গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন। তো এই যে একজন মহিলা শিক্ষিকা, এই মহিলা শিক্ষিকাকে স্কুল মাদার বা গুরুমা বলা হচ্ছে। ঠিক আছে? স্যার ইচ ওয়ান টিচ ওয়ানটা একবার বলে দিন তো স্যার। ইচ অন টিচ অন মানে এই সর্বশিক্ষা অভিযান নয়, ওই আপনার এইটাতেই মানে হচ্ছে যে আর এনইপি। বয়স্ক শিক্ষা, হ্যাঁ স্যার বয়স্ক শিক্ষা মনে হয় ইচন টিচনটা। হ্যাঁ হ্যাঁ তো বয়স্ক শিক্ষাতে যেটা বলা হয়েছে যে একজন যে শিখবে সে কিন্তু অপর আরেকজনকে শেখাবে। এটাকে বলা হচ্ছে ইচ অন টিচার, মানে একজনকে শিক্ষিত করলে হবে না, একজন যাকে আমরা শিক্ষিত করলাম সে যাতে আরেকজনকে শিক্ষিত করতে পারে। এইভাবে যদি চেন সিস্টেমে গোটা শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তাহলে নিরক্ষরতা অনেকভাবে দূর হবে এবং বয়স্ক শিক্ষার বয়স্ক যে সাক্ষরতার হার সেটা কিন্তু বাড়বে। এই যে একজন কে শিক্ষিত করা হলো এবং সে তার জ্ঞান ভাণ্ডার দিয়ে অন্যজনকে শিক্ষিত করলো, এটাকে বলা হচ্ছে ইচ অন টিচ অন। মানে এই শব্দটার মধ্যেই কিন্তু মানেটা লুকিয়ে রয়েছে, মানে একজনকে আপনি শিক্ষিত করলেন এবং সে আরেকজনকে শিক্ষিত করলো, ঠিক এইভাবে। স্যার ওর এটা প্রসেসটা কোথায় কি? কর্মসূচি, বয়স্ক শিক্ষাদের কর্মসূচি নেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ এটা বয়স্ক শিক্ষাই হবে সম্ভবত। আপনারা জাস্ট আর একটু দেখে নেবেন, নইলে আমি একটু দেখে জানিয়ে দেবো। তো বয়স্ক শিক্ষাটাই হবে, যেহেতু বয়স্কদের জন্য ওই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, যে তারা হয়তো মাঠে ঘাটে কাজ কাম করে সন্ধ্যের দিকে এসে তারা একটা নির্দিষ্ট স্থানের আয়োজন করা হয়েছিল, এখানে তারা বসবে এবং সেই বয়স্কদের নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞান দেওয়া হবে বা তাদেরকে স্বাক্ষর করা হবে। তো এবং তারাও পরবর্তীকালে আরেকজন নিরক্ষরকে তারা শেখাবে। তো এই যে কর্মসূচি, এই কর্মসূচিটাকেই আমরা ইচ অন টিচ অন বলতে পারি, এভাবে চালিয়ে যাওয়া যে কর্মসূচি। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ। তাহলে আজকের যে ভাইভাটা আপনাদের নেওয়া হলো, ৫ জন ভাইভা দিলেন। তো আপনাদের ৫ জনের মতামত একটু জানান। পজিটিভ, নেগেটিভ কেমন লাগলো মানে ভাইভাটা দিয়ে? খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, আর আর কিছু কোশ্চেন জিজ্ঞেস করলে ভালো হতো। না এর বেশি কোশ্চেন হ্যাঁ করবে না স্যার তো আরেকটু আপনারা তো আরো আরেকটু অনেক যদি কোশ্চেন চান্স করা পাবেন। হতো ভালো হতো। না আরো তো অনেক চান্স পাবেন, খুব বেশি প্রশ্ন করলে অনেকে আবার মানে হয়ে যায়, বিরক্ত বোধ করে। তার জন্য যেটুকু এর বেশি প্রশ্ন, মানে এই যেগুলো প্রশ্ন আপনাদেরকে করা হয়েছে এক একজনকে মোটামুটি গড়ে 4-5টা করে করা হয়েছে। তো তার বেশি প্রশ্ন হবে বলে আমার মনে হয় না, বাকিটা ডেমো দিতে হবে হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে। স্যার আমাকে একবার কোশ্চেন করতেন, আমি আছি। না আজকে হবে না, 5 জনের বেশি হবে না, নেক্সট আর দিন ওর সঙ্গে স্যার যদি ইনস্ট্যান্ট ডেমোটা করান তাহলে ভালো হয়। না ওর সঙ্গে সঙ্গে একটা ডেমো বলে দেবো, ওর উপর ডেমো দিতে। বোর্ড রেডি করবে, এই করবে, অনেক সমস্যা লাগে, তারপর আবার সব রেডি করে স্যার ওইটা করালে মানে পুরোটা কমপ্লিট হতো বেশ পরে ফাইবারটা। একটা রাউন্ড বাকিদের ভাইভাটা কমপ্লিট করে নিয়ে সবারই, দিয়ে সেকেন্ড রাউন্ডে তখন একসঙ্গে হবে, একটা করে মানে ডেমো নেবো আর তখন ভাইভা হবে। ঠিক আছে? ডেমোটা পছন্দে নিতে হবে স্যার। বেশ। প্রিয় বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই। আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার একটা ফুল কোর্স রয়েছে। সেই ফুল কোর্সের মধ্যে দুটো বই আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ভাইভাতে 5-এ 5 আনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বইটি, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিংয়ে 5-এ 5 আনার জন্য আর্ট অফ টিচিং। এই দুটি প্রিন্টেড বই সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বাড়িতে একদম স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে 10টি পিডিএফ নোটস পাবেন এবং সেই সঙ্গে গুগল মিটে সরাসরি আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবেন এবং অ্যাপের মধ্যে আপনারা টেস্ট দিতে পারবেন বা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। কমপ্লিট কোর্সের ফিসটা হচ্ছে মাত্র 900 টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, 50% অফ, মানে মাত্র 450 টাকা দিয়ে আপনারা এই দুটি প্রিন্টেড বই, সে সঙ্গে 10টি পিডিএফ এবং মক ইন্টারভিউ আপনারা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দিতে পারবেন। তো আপনারা যারা প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় খুব কম এবং টু দা পয়েন্ট নোট একদম জিস্ট দেওয়া রয়েছে, অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে কভার হয়ে যাবে এবং বই 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের বাড়িতে নিশ্চিতভাবে পৌঁছে যাবে। তো আপনারা যারা প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য মানে যে প্রস্তুতি নিতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর 8597354342 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কিছু ফ্রি পিডিএফ নিতে চাইলেও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।